আসসালামু আলাইকুম। আম, এই প্লেলিস্টটা এইচএসসি যারা শুরু করবে, বিশেষ করে আমি হাইলাইট করব হচ্ছে এইচএসসি 28 ব্যাচকে। এইচএসসি 28 কারণ হচ্ছে এইচএসসি 28 যারা আছে তারা পড়ে আসছে হচ্ছে শর্ট সিলেবাস। তো শর্ট সিলেবাস পড়ার কারণে কি হয়েছে, অনেকগুলো টপিক আছে যেগুলো কিনা তারা ছিল বইয়ের মধ্যেই ছিল, হয়তো ওই বইটাই পড়ছে বাট ওই টপিকগুলোকে পড়ে আসে নাই। তো এই জন্য কি হচ্ছে, যখন আমরা শর্ট সিলেবাস থেকে আমরা এসএসসিতে পড়েছি হচ্ছে শর্ট সিলেবাস, আর আমরা এইচএসসিতে এসে আমরা পেয়ে গেলাম হচ্ছে ফুল সিলেবাস। সো এইচএসসিতে এসে আমরা পেয়ে গেলাম ফুল সিলেবাস। তাহলে এইচএসসি থেকে এসএসসিতে যখন আমি আসতেছি শর্ট সিলেবাসে পড়ে, তার থেকেও যারা ফুল সিলেবাস পড়ে তাদের কাছেই ওটা ওই ফুল সিলেবাস এসএসসির তুলনায় 10-20 গুণ বেশি মনে হয় এইচএসসি সিলেবাস। সেখানে তোমরা আমরা পড়ে আসছি এসএসসি 26 হচ্ছে এসএসসি 26 না, এসএসসি 26 পড়ে আসছে হচ্ছে শর্ট সিলেবাস। তার উপর হচ্ছে আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, ওই কারিকুলাম। তো এই জন্য আর কি এটা একটু ইটস আ ম্যাটার অফ গ্রেট রিগ্রেট আমাদের জন্য, যে অনেকটা সময় নষ্ট হয়ে গেছে আমাদের। লিখে দিছি এখানে যে এই বিষয়গুলো না জানলে, বলতেছি না অনেকে বেশিরভাগ টপিক জানে, অনেক কয়টা টপিক আছে যেগুলো আমাদের জানা অলরেডি। আমি একটু শুরু থেকে যাব কারণ ভিডিওটা সবার জন্য। এখন এইচএসসি লাইফটা ভীষণ কষ্ট দেবে আমাদেরকে যদি এই বিষয়গুলো না জেনেই আমরা সামনের দিকে আগাই, তাহলে আমাদের যে আফটার লাইফটা আসতেছে এইচএসসিতে সেটা ভীষণ প্যারা দেবে আমাদেরকে। সো আমরা একদম শুরু থেকে কয়েকটা বেসিক টপিক সম্পর্কে আলোচনা করে দেন গুণগত রসায়ন দিয়েই অ্যাজ ইউজুয়ালি স্টার্ট হয়, সেটাই হবে। তো ফার্স্টে আমরা আমাদের ক্লাস স্টার্ট করতেছি হচ্ছে মৌল, ধাতু, অধাতু, অপধাতু বা উপধাতু এই বিষয়গুলো নিয়ে। হ্যাঁ, তো আমি ফার্স্টে মৌল সম্পর্কে একদম বেসিক থেকে ধারণা দিই যে আমাদের পৃথিবীতে এই পর্যন্ত আবিষ্কৃত মৌল হচ্ছে 118টি। এটা তো আমরা সবাই জানি, তাই না? 118টা মৌল আছে। কিন্তু এই মৌলগুলোকে আবার তিনটা শ্রেণীতে ভাগ করা যায় বা তিনটা ভাগে ভাগ করা যায়। তার ভিতরে ফার্স্ট যে ভাগটা, আমরা এগুলো লিখে নেব কিন্তু অবশ্যই, নোট থাকা বেটার। ফার্স্ট যে ভাগটা সেটা হচ্ছে ধাতু বা মেটাল, তাই না? আরেকটা আছে কি, অধাতু, নন মেটাল। আর আরেকটা আছে হচ্ছে অপধাতু বা উপধাতু। আমি লিখতে পারলে আশা করি এসএসসি 26ও লিখতে পারবে, অপধাতু বা উপধাতু। এখন আমরা ফার্স্টে যেটা জানবো সেটা হচ্ছে আছে তো এরা, কিন্তু এই 118টার ভিতরেই তো, তার বেশি সংখ্যায় তো নাই, তাই না? তাহলে এই 118টার ভিতরে কয়টা আছে ধাতু? ধাতু আছে সব থেকে বেশি। হ্যাঁ, কেউ কেউ বলে ধাতু আছে হচ্ছে 93টা, আবার কেউ কেউ বলে এটা আছে হচ্ছে 94টা। এতটি ধাতু আছে। অধাতু আছে হচ্ছে 18টা, এটা ফিক্সড। আর উপধাতু বা অপধাতু আছে হচ্ছে 6 বা 7টি। ওকে, তো এই হচ্ছে মোটামুটি সামারি যে 118টা যোগ করো তুমি, যে 93+18+7 অথবা 94+18+6, যেটাই হোক না কেন যোগ করি, আমরা পাবো হচ্ছে টোটাল 118টা মৌল। তো এইচএসসিতে পরীক্ষার ভিতরে বোর্ডে বিশেষ করে বা অ্যাডমিশনের ক্ষেত্রে, মেডিকেলের ক্ষেত্রে বিশেষ করে একটা প্রশ্ন খুবই কমন আসবে যে নিচের কোনটি ধাতু বা নিচের কোনটি অধাতু বা নিচের কোনটি অপধাতু বা উপধাতু। এরকম না আসলেও একটু পর একটা প্রশ্ন আসবে যখন আমরা এই অধাতুর পার্টটা নিয়ে পড়বো তখন। তো ওই জিনিসটাকে জানার জন্য আমাকে কিন্তু এই তিনটা জিনিস সম্পর্কে অবভিয়াসলি জানতেই হবে, না জানলে আমি ওই জায়গায় গিয়ে অ্যান্সার করতে পারবো না। ঠিক আছে?
তো আমি ফার্স্টে যেটা জানাবো সেটা হচ্ছে এই অধাতুগুলো কোনগুলা। এই স্লাইডে জায়গা আছে, এই জন্য এই স্লাইডেই লিখবো যে আমাদের যে অধাতুগুলো আছে এগুলো অবশ্যই পিডিএফ পেয়ে যাবে, তো চিন্তার কিছু নাই। এই 18টা অধাতুর ভিতরে মানে কোন 18টা অ্যাকচুয়ালি আমরা কিভাবে মনে রাখবো। ফার্স্টে অধাতু আছে হচ্ছে এহে পুরো স্লাইডই মিশে গেল। আচ্ছা সমস্যা নাই, এটা রেকর্ডেড থাকবে, এটা বোঝা যাবে। তো আমরা এখন অধাতুর অংশ নিয়ে আলোচনা করতেছি। তো অধাতু আছে হচ্ছে 18টি, ঠিক আছে। সো এই 18টা অধাতুর ভিতরে কি কি আছে, প্রথমেই আছে হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাস যে অধাতু এটা আমরা সবাই জানি, এটা না জানলে এসএসসি পাস করছো কেমনে আমার সন্দেহ আছে। নিষ্ক্রিয় গ্যাস 7টা, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেনন, অর্গানিজম, এটা আমরা সবাই জানি, লিখলাম না। নিষ্ক্রিয় গ্যাস আছে 7টি। দ্বিতীয়ত যেটা অধাতুর ভিতরে পড়বে সেটা হচ্ছে জেন যুক্ত, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, অর্থাৎ জেন অনুসর্গ প্রত্যয় আছে যেগুলোর সেটা। এরকম তাহলে কয়টা গেল? 3টা। 7 আর 3-এ কয়টা হলো? 10টা। 3 নাম্বার কি আছে? ইন যুক্ত কিছু আছে, ফ্লোরিন, ক্লোরিন, ব্লোরিন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। টেনোসাইনকে ধরা হয় না। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, ঠিক আছে। তো ইন যুক্ত যেগুলো সেগুলা, এটা হলো কয়টা তাহলে? 5টা। 5 আর 10 15টা হলো, 3টা থাকে না, সেই 3টা হচ্ছে কার্বন, সালফার এবং ফসফরাস, 3টি। তো এখন আমরা গণিত যারা পারি আর কি, এখানে আমরা লিখতেই পারবো যে মোট হলো কয়টা? মোট হলো 18টি, তাই না? 18টি। তাহলে এই হচ্ছে টোটাল 18টা অধাতু কি কি মনে রাখার সহজ বুদ্ধি বলে দিলাম, যে নিষ্ক্রিয় গ্যাস, জেনযুক্ত, ইনযুক্ত আর 3টা কার্বন, সালফার, ফসফরাস। তাহলে কি কি? নিষ্ক্রিয় গ্যাস, জেনযুক্ত, ইনযুক্ত, কার্বন, ফসফরাস, সালফার, এগুলো হচ্ছে কি অধাতু। অধাতু, ঠিক আছে। অধাতু নিয়ে আরো কিছু বিশেষ বিশেষ কথা আছে, সেগুলো একটু পরে আসতেছে আলোচনায়, হ্যাঁ। তো ফার্স্টে আমরা খুবই বেসিক কিছু জানলাম অধাতু সম্পর্কে, যে নিষ্ক্রিয় গ্যাস যে 7টা সেটা হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন, অর্থাৎ জেনযুক্ত যে 3টা আছে সেটা ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। এই 5টা ইনযুক্ত, বা আমরা এটাকে হ্যালাইড হিসেবে মনে রাখতে পারি। হ্যালাইড প্রথম 5টি হ্যালাইড হচ্ছে, 6 নাম্বারটা বাদ দিয়ে, লাস্টেরটা বাদ দিয়ে যে হ্যালাইড 5টা আছে সেগুলা। আর কার্বন, সালফার, ফসফরাস, এই 3টা। এই সবগুলো মিলে কি হলো তাহলে আমার? অধাতু। কি হলো? অধাতু হলো। এখন আমরা এই অধাতু নিয়ে আরো কিছু জিনিস জানবো, বিশেষ বিশেষ বিষয়, যেগুলো হচ্ছে উপরের লেভেলে আস্তে আস্তে আমরা যাব। অধাতু কি আগে সেটা বলি। তো এমনি অধাতু মানে কি? ওই 18টা। আচ্ছা যাই হোক, তো পদার্থ বিজ্ঞানে এমনি অধাতু বলতে যে সংজ্ঞা দেওয়া হয়, যে যারা ধাতব শব্দ করে না, যাদের চকচকে দেখতে না, এগুলো অধাতু। কিন্তু কেমিস্ট্রির ভাষায় যদি আমি অধাতুর সংজ্ঞা দিতে যাই, তাহলে হচ্ছে যারা এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে অধাতু বলে। তাহলে আমি লিখব যে যারা এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে, ইলেকট্রন গ্রহণ করলে কি হবে? ঋণাত্মক আয়ন না? ঋণাত্মক আয়নে পরিণত হয়। আমরা এগুলো লিখে রাখবো কিন্তু অবশ্যই, তাছাড়া মনে থাকবে না। একটা খাতা, একটা ডিটাচড খাতা লাগবেই, চিকন একটা খাতা লাগবে পুরা এই জিনিসগুলোকে নোট করতে। তাহলে এই বেসিকটা পুরোটা এক জায়গায় থাকবে। ঘাপলা হলে এইগুলোর থেকে দেখবে যে অনেক কনসেপ্টের ভিতর থেকে আসতেছে, তখন সহজ লাগবে পরবর্তী কনসেপ্টগুলো পড়ার সময়। আচ্ছা,
আচ্ছা, যাই হোক। তো এখন আমরা অধাতু সম্পর্কে কিছু বিষয় জানি। আমরা অধাতু দেখলাম কি, দেখো তো। নিষ্ক্রিয় গ্যাস, এগুলো গ্যাস না। হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন কি গ্যাস না? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, টেনোসিনের ভিতরে ফ্লোরিন, ক্লোরিন, তারপরে তোমার অ্যাস্টাটিন, এগুলা হচ্ছে গ্যাস। তারপরে তোমার সালফার, ফসফরাস বাদ দাও এখান থেকে। তো তোমার এগুলো দেখো তো বেশিরভাগগুলো গ্যাস না? তাহলে আমি বলতে পারি না যে অধাতুগুলো বেশিরভাগই গ্যাসীয়? তো এখান থেকে বলা যায় যে এরা অধিকাংশই গ্যাসীয়। এটা ইম্পর্টেন্ট পয়েন্ট। আমি মুখে বলতেছি, এগুলো লিখে নিতে হবে তোমাদেরকে। আমি এগুলো লিখবো না এখানে, জাস্ট তোমাদের মুখে মুখে বলতেছি যে অধাতু বেশিরভাগই গ্যাসীয় হয়। আবার এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, অর্থাৎ দেখো এদের ভিতরে, অধাতুগুলোর ভিতরে কি বন্ধন থাকে বলো তো? সমযোজী বন্ধন না? আর আমরা মনে হয় শর্ট সিলেবাসে ছিলই, রাসায়নিক বন্ধন ছিল। তো সেখানে পড়া হয়েছিল যেমন কার্বন ডাই অক্সাইড ছিল, গ্যাসীয় মৌল, গ্যাসীয় যৌগ যেগুলো, কার্বন ডাই অক্সাইড ছিল। আবার কঠিনও ছিল কিছু। তো আর কি অধাতব যে মৌলগুলো ছিল, অর্থাৎ যাদের ভিতরে কিনা ইয়ে তোমার অধাতু অধাতু মিলে বন্ধন গঠিত হয়েছিল, সেটা হচ্ছে সমযোজী যৌগ। আর এই সমযোজী যৌগগুলোর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম ছিল, কারণ হচ্ছে এরা একটা বল দিয়ে তাদের ভিতরে থাকতো। বলটার নাম ছিল হচ্ছে ভ্যান্ডারওয়ালস আকর্ষণ বল। ভ্যান্ডারওয়ালস আকর্ষণ বল, যেটা ছিল কিনা অনেক দুর্বল। ওকে, সো ভ্যান্ডারওয়ালস আকর্ষণ বলটা যেহেতু ছিল দুর্বল, এই জন্য এদের অল্প তাপ, চাপ বা যেগুলো প্রভাবক আছে সেগুলো অল্প পরিমাণে যদি আমি তাপের কথা বলি, কারণ গলনাঙ্ক স্ফুটনাঙ্কের কথা আসছে যেহেতু, অল্প তাপচাপ প্রয়োগের ক্ষেত্রে এরা মেল্টেড হয়ে যেত বা বাষ্প হয়ে যেত। এই জন্য এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্কের পরিমাণ অনেক কম ছিল। ওকে, আচ্ছা। আবার দেখো তো পর্যায় সারণী, আমি যদি একটা পর্যায় সারণী, মোটামুটি একটা স্ট্রাকচারাল পর্যায় সারণী, ছি 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 ছি, কি পর্যায় সারণী একটা আঁকালাম রে। আমি যদি একটা স্ট্রাকচার আঁকাই আর কি পর্যায় সারণীর, কি সব পর্যায় সারণী হচ্ছে, হাস্যকর হাস্যকর পর্যায় সারণী হচ্ছে। আমি একটা পর্যায় সারণী ধরো যে এরকম আঁকাইলাম, যাক যা হয় হোক, আর চেঞ্জ করা সম্ভব না। এরকমই তো কিছুটা পিস্টনের মতো দেখতে না পর্যায় সারণী? আর উপরে থাকে হচ্ছে হাইড্রোজেন। পরবর্তীতে আসে এটা আঁকানোর, ওই ক্লাসে যে কেমনে আঁকাবো, শেপ টেপ দিয়ে আঁকাতে হবে। আচ্ছা, যাই হোক। তো পর্যায় সারণী যদি আমি আঁকাই, তাহলে একটা সেগমেন্ট করা যায় কিন্তু পর্যায় সারণীতে, যে এই যে ভাগটা, এই যে ভাগটা, এই যে ভাগটা, এই অংশে সাধারণত থাকে ধাতুগুলো, এই অংশে থাকে হচ্ছে অপধাতুগুলো, আর এই অংশে থাকে হচ্ছে অধাতুগুলো, মানে শেষের অংশে। এটা কোন পাশ বলো তো? এটা হচ্ছে বাম পাশ না? আর এটা ডান পাশ না? তাহলে আলটিমেটলি অধাতুগুলো কোন পাশে থাকে পর্যায় সারণীর? ডানে অবস্থান করে। মাথা গেছে? তো অধাতু সমূহ পর্যায় সারণীর ডান পাশে অবস্থান করে। আচ্ছা, অধাতুর কিছু ইনফরমেশন দিই। আমরা কি জানি মৌল এক পরমাণুক, কিন্তু কিছু অধাতুর ভিতরে বেশ কয়েকটা আছে, 7টা মোটামুটি, যারা দ্বিপরমাণুক হয়। সেগুলা কি কি বলি? 7টি অধাতু দ্বিপরমাণুক। ঠিক আছে? তথ্য, এটা তথ্য হিসেবে মনে রাখো যে 7টা অধাতু দ্বিপরমাণুক। দেখো, হাইড্রোজেন দ্বিপরমাণুক, অক্সিজেন দ্বিপরমাণুক, নাইট্রোজেন, আমার সাথে রেসপন্স, নাইট্রোজেন দ্বিপরমাণুক, ফ্লোরিন দ্বিপরমাণুক, ক্লোরিন দ্বিপরমাণুক, ব্রোমিন দ্বিপরমাণুক, আয়োডিন দ্বিপরমাণুক। এর ভিতরে একটা সুন্দর সিরিয়ালে সাজায় দিছি, এটা অনেকে গেস করতে পারার কথা, যে এই যে শুরুর 5টা,
এরা হচ্ছে গ্যাস, ব্রোমিন হচ্ছে লিকুইড, আর আয়োডিন হচ্ছে সলিড। এটা ছিল, এটা এসএসসির ভিতরে ছিল যে পর্যায় সারণীর যে প্রথম এই যে 7টা অধাতুর ভিতরে, এগুলো তো এমনি আমরা দেখলেই বুঝি, হাইড্রোজেন গ্যাস, অক্সিজেন গ্যাস, নাইট্রোজেন, ফ্লোরিন, ক্লোরিন, এগুলো গ্যাস। ব্রোমিন হচ্ছে তরল, লিকুইড বা তরল, আর আয়োডিন হচ্ছে কঠিন বা সলিড। ক্লাসগুলো তোমরা 1.5x এ দিয়ে দেখো, তাহলে তাড়াতাড়ি শেষ হবে। বেসিক তো, এটা অত বেশি ইম্পর্টেন্ট বিষয় না, কিন্তু না জানলে আবার খুবই গুরুতর অবস্থা খারাপ হয়ে যাবে। আচ্ছা, যাই হোক, তো এখান থেকে এই প্রশ্নটা খুবই বেশি হয় যে নিচের কোন অধাতুটি তরল বা নিচের কোন অধাতুটি কঠিন অবস্থায় থাকে। তো নিচের কোন অধাতুটি তরল অবস্থায় থাকে, সেটা হচ্ছে ব্রোমিন, আর কোনটি কঠিন অবস্থায় থাকে, আয়োডিন। শেষ। এতটুকু ছিল আমার অধাতু সম্পর্কে কথাবার্তা। এবার আমরা অপধাতু উপধাতু সম্পর্কে জানবো। যে অপধাতু বা উপধাতু জিনিসটা কিরকম, যে কখনো কখনো ধাতু আবার কখনো কখনো অধাতু, দুই পাশেই থাকতে চায়। যে কখনো ধাতুর ন্যায় বিহেভ করে, আবার কখনো অধাতুর ন্যায় বিহেভ করে, তোমরা করে নিও। এখন এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্কটা কেমন হবে, ইম্পর্টেন্ট একটা কথা না? ধাতুদের গলনাঙ্ক কেমন, অধাতুদের গলনাঙ্ক কেমন? নিচের দিকে না? অধাতু গলনাঙ্ক নিচের দিকে, তাহলে ধাতুর কি কন্ট্রাস্ট উপরের দিকে, তাহলে অপধাতু বা উপধাতুর কি উপরেও না নিচেও না, ইকুইলিব্রিয়াম একটা পজিশনে না। তাহলে এই কথাটা এইভাবে মনে রাখা যায় যে ধাতুর থেকে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম, কিন্তু অধাতুর থেকে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি। ঠিক আছে? আর এরা দেখো পর্যায় সারণীর তো ছবি এখানে দেখাইছি, যে এই যে মধ্যে থাকে, পর্যায় সারণীর মাঝামাঝি অবস্থান করে অধাতুগুলো। ওকে, তো অধাতু 7টা আমরা একটা শর্টকাট দিয়ে মনে রাখি, তাহলে আমাদের জন্য মনে হয় বেটার হবে। অধাতু 7টা মনে রাখা একটা সুন্দর ছন্দ আছে, আমি লিখে দিচ্ছি পুরো জিনিসটা, আমি এখানে নোটের মতোই বানায় দিচ্ছি। তো ছন্দটা হচ্ছে এরকম, জি বিআই আসিতেছে, জিবিআই আসিতেছি, কমাটা দিও, নাহলে পড়তে ভাল লাগবে না, তখন আর দিতেও ভাল লাগবে না। জিবিআই আসিতেছি, সাবধানে টুলে বসেন। মানে ছেলের বাবা মেয়ের বাবাকে বলতেছে যে হ্যালো বিআই, জিবিআই আমি আসতেছি, সাবধানে টুলে বসেন, এরকম। তো এখন এখান থেকে আমরা 6টা বা 7টা অধাতু পাবো, হ্যাঁ, সরি অপধাতু বা উপধাতু পাবো। বিআই এর কথা শুনে আমিও ইমোশনাল হয়ে গেলাম। যাই হোক, তো জি দিয়ে বোঝানো হয় হচ্ছে জার্মেনিয়াম, বিআইতে হচ্ছে বিআই, এটা মানে কি? পর্যায় সারণীর নিচের দিকে, তো এখন ওই জায়গায় যাওয়াই হয়নি আমাদের, তো আমি এটা লিখে দিই, বিসমাথ। বিআই ফর বিসমাথ। আসিতেছির এই যে আশিতে এতটুকুতে বলতে বোঝায় অ্যাস্টাটিন। সিতে কি? সিলিকন, সোজা হিসাব, সিলিকন। সাবধানে দিয়ে বোঝায় হচ্ছে স্টিবিয়াম, এসবি, বা যেটাকে বলা হয় অ্যান্টিমনি। তো এই, আচ্ছা ইনফরমেশন নাইস টু নো পরে দিই। টুলে বসেন, টুলে ফর হচ্ছে টেলুরিয়াম, আর বসেন ফর হচ্ছে বোরন, এটা বি ফর বোরন, আর কি হবে, বেরিলিয়াম বোরন ছাড়া আর কিছুই নাই। যাই হোক, তো এই হচ্ছে ছন্দটা, এটা দিয়ে মনে রাখলে সুন্দর মনে থাকবে। জিবিআই আসিতেছি, সাবধানে টুলে বসেন। তো জি দিয়ে কি? জার্মেনিয়াম। বিআই দিয়ে কি? বিসমাথ। আসিতেছে দিয়ে আসিতে অ্যাস্টাটিন, সিলিকন, সাবধানে স্টিবিয়াম বা অ্যান্টিমনি, টুলে টেলুরিয়াম,
বসেন, ও বসেন আছে, বসে লিখছি, বসেন বোরন। তাহলে আমার এখানে কয়টা হলো টোটাল? জার্মেনিয়াম, বিসমাথ, অ্যাসেটাইন, সিলিকন, স্টিবিয়াম, টেলুরিয়াম, বোরন। টোটাল হচ্ছে 7টা। এখন বিতর্ক আছে কাকে নিয়ে, ওই যে 6 বা 7 বলছিলাম আমি, মনে আছে? হ্যাঁ, ওখানে কিন্তু বলছিলাম না না, ওটা ওটা মুছে গেছে। যাই হোক, অতটুকু স্লাইডের ভিতরে আর পাবা না তোমরা, ওটা মুছে গেছে। ফর দিস রিজন ভেরি মাচ সরি। যাই হোক, কন্ট্রোভার্সি আছে হচ্ছে এই বিসমাথকে নিয়ে। হ্যাঁ, এই বিসমাথকে কেউ কেউ অধাতু বলতে চায় না, ধাতু বানায় দেয়। তো এই জন্য বিসমাথকে নিয়ে কন্ট্রোভার্সি আছে। তো আমরা জানবো হচ্ছে 6 বা 7টি, এইভাবেই জানবো। কন্ট্রোভার্সি সহ জানবো। অ্যান্সারে যদি 6 7 একসাথে থাকে তাহলে আমি 7 টিক দেবো, কারণ আমি 7টা পড়ছি, মুখস্থ করছি। আর যদি এরকম থাকে না, সাধারণত হয় 6 থাকবে, না হয় 7 থাকবে। তো যেটা থাকবে সেটাই রাইট। হ্যাঁ, যাই হোক, তো কন্ট্রোভার্সি আছে, কিন্তু এখন পর্যন্ত বিসমাথকে রাখছি যেহেতু, তো ওটাকে আমি অ্যাগ্রি করতে পারি, সমস্যা নেই। আচ্ছা, তো স্টিবিয়াম সম্পর্কে একটা তথ্য দিই। স্টিবিয়াম ধাতব শব্দ করে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা মোটামুটি ধাতু সম্পর্কে জানলাম। ধাতু সম্পর্কে সে অপধাতু বা উপধাতু বা অর্ধধাতু, এই জিনিসটা সম্পর্কে আমরা ইতোমধ্যে জেনে গেলাম। আর একটা আছে, ওহো এত জায়গা তো লাগতোই না, মিসাই স্লাইড ফাঁকা রাখছি। এরপরে হচ্ছে ধাতু। ধাতু ধাতু গুরুত্বপূর্ণটা পরে রাখছি, সুন্দর। ধাতু কি? অধাতুর সব উল্টা যেগুলো কথা, সেগুলো ধাতুর ক্ষেত্রে। যে ইলেকট্রন ত্যাগ করবে, ইলেকট্রন ত্যাগ করে কি হবে? ক্যাটায়ন হবে। ক্যাটায়ন মানে কি? ধনাত্মক আয়নে পরিণত হবে, সেটাই ধাতু। তাহলে এরা ইলেকট্রন ত্যাগ করে। তাপবিদ্যুৎ কি? অধাতু কি করে? তাপবিদ্যুৎ অপরিবাহী, তাহলে এরা তাপবিদ্যুৎ সুপরিবাহী। এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক বেশি হয় কম্পেয়ার টু অপধাতু, কম্পেয়ার টু অধাতু তো আরো বেশি, তো গোনার বাইরে। আচ্ছা, তো এই জন্য এদেরকে সহজে, এরা আর কি ত্রিমাত্রিক স্ফটিক গঠন করে থাকে, ফলে এদেরকে সহজে একে অন্যের থেকে বিচ্ছিন্ন করা সম্ভব হয় না। আচ্ছা, তো ধাতুগুলা সাধারণত আমরা অধাতুগুলো কি দেখছিলাম? অধাতুগুলোতে দেখছিলাম আমরা বেশিরভাগই গ্যাস না, একটা আছে মাত্র সলিড, ব্যতিক্রমে একটা তরল। ধাতুগুলো বেশিরভাগই হচ্ছে সলিড। হ্যাঁ, আচ্ছা, কিন্তু দুইটা ধাতু আছে, দুটি ধাতু কি অবস্থায় থাকে বলো তো? দুইটা ধাতু থাকে হচ্ছে তরল অবস্থায়। একটা হচ্ছে হাইড্রাজাইরাম বা পারদ, আর আরেকটা হচ্ছে সিজিয়াম। এরা তরল ধাতু, মানে এরা তরল অবস্থায় থাকে। হাইড্রাজাইরামটা পরীক্ষায় বেশি দেয়। আমরা যখন ক্লাস 9-এ পড়ি, এসএসসি 26 যারা 9-এ পড়ছে তাদের বইয়ের ভিতরে আন্তঃআণবিক শক্তি আর কেমিস্ট্রি বইয়ের দ্বিতীয় অধ্যায়েও ছিল পদার্থের অবস্থার ভিতরে আন্তঃআণবিক শক্তি নামে একটা বিষয় পড়া হয়েছিল। তো সেখানে দেখা গেছিল যে 3টা এরকম, আমি বিকার বা পাত্র যাই নিই না কেন, তো 3টা বিকার নিলাম, খুবই বিকৃত বিকৃত বিকার হয়েছে যদিও। এদের ভিতরে যদি কিছু পদার্থ থাকে এরকম অবস্থায়, এটা থাকলো ধরো যে এরকম, আমি আর অত গোল করলাম না, এরকম দেখাই দিলাম, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তো এরকম অবস্থায় আছে। যখন পরবর্তী স্টেপে যাচ্ছে তখন এরকম হয়ে যাচ্ছে। একটু পরে বলতেছি, একটু পরে বলতেছি। আন্তঃআণবিক ফাঁকা জায়গা তো আমি বলেই দিলাম, তাই না? তো এখানে ঘটনাটা কি ঘটছে? এটা ছিল হচ্ছে সলিড, এটা লিকুইড, আর এটা হচ্ছে গ্যাস ফর্ম ছিল। সো আমি এরকম ভাবে দেখাই, ডেল্টা প্লাস, ডেল্টা মাইনাস, ডেল্টা প্লাস, ডেল্টা মাইনাস। এখানে কি হয়?
যখন কঠিন অবস্থায় থাকে তখন আন্তঃআণবিক দূরত্ব বি। এ দেখো তো এগুলো কি এক একটা পদার্থের কণা না, তাহলে আণবিক হবে না এর ক্ষেত্রে কথাটা প্রযোজ্য। তাহলে দেখো তো এর ভিতরে যে যে ডিস্টেন্সটা, এটাকে আমি কি বলবো? আন্তঃআণবিক দূরত্ব না? আন্তঃআণবিক, অন্তঃআণবিক বলতে বোঝে তো একটা অণুর মধ্যে ভিতরে যা আছে তার মধ্যে দূরত্ব। আন্ত মানে কি ইন্টার, আর অন্ত ইন্ট্রা। তাহলে আমি ইন্টার ইন্টার যখন বলতেছি তখন ওই অণুগুলোর মধ্যে মধ্যে দূরত্ব। ইন্ট্রা বলতে একটা অণুর ভিতরে, একটা ভিতরে যেটা থাকবে। তাহলে আমি বলবো কি আন্ত আণবিক দূরত্ব বা ফাঁকা স্থান। দেখো তো এই আন্তঃআণবিক ফাঁকা স্থান সলিডে সব থেকে কম, তার থেকে হালকা সামান্য বেশি হচ্ছে লিকুইডে, সব থেকে বেশি হচ্ছে গ্যাসে, তাই না? তাহলে এই যে আন্তঃআণবিক এটা, তাহলে এখন আমাকে বলো যে ধাতুগুলো কি সব সলিড না? ধাতুগুলো সব সলিড। তাহলে এই সলিড কথাটা কার ক্ষেত্রে প্রযোজ্য হবে? ধাতুর ক্ষেত্রে। আর অধাতুগুলো সব গ্যাস। তাহলে এই আন্তঃআণবিক ফাঁকাস্থান সব থেকে বেশি কার? অধাতুর। আর বেশিরভাগ ধাতুর আন্তঃআণবিক ফাঁকাস্থান কি? কম, অধাতুর বেশি। এই জিনিসটা আরেকটা থিওরি আমরা জেনে গেলাম এখান থেকে। আর অধাতুগুলো কই ছিল? অধাতুগুলো ছিল হচ্ছে বা ডানে, অপধাতু ছিল মধ্যে, তাহলে ধাতু থাকবে হচ্ছে বামে। শেষ, কনসেপ্ট ক্লিয়ার। তো আমরা মোটামুটি ধাতু, অধাতু, অপধাতু তিনটা জিনিসই জানলাম। এখন আমরা একটু বলি যে অধাতু কি করবা আরেকবার করে দেখে আসো, বিশেষ করে ওই যে ওই নামগুলা যে 18টা বলছিলাম, নিষ্ক্রিয়, জেনযুক্ত, ইনযুক্ত, কার্বন, সালফার, ফসফরাস, ওইটা ওগুলো ছিল কি অধাতু। অপধাতু কি কি ছিল? জিবিআই 80 সাবধানে টুলে বসেন। কি কি ছিল ওর ভিতরে? জার্মেনিয়াম ছিল, বিসমাথ ছিল, অ্যাস্টেরাইন ছিল, সিলিকন ছিল, স্টিবিয়াম ছিল, টেলুরিয়াম ছিল, বোরন ছিল। তো এই যে জিনিসগুলো, এগুলো কি করতে হবে? কয়েকবার দেখতে হবে, অথবা নিজে কয়েকবার পাগলের মতন পড়তে হবে ওটা। আমি যেমন রেকর্ড করতেছি, একলা একলাই বকতেছি, একলা একলাই বারবার বলতেছি, পাগলই মনে করবে মানুষ এমনি বাইরে থেকে দেখলে। তো তোমারও পাগল হওয়া লাগবে, তাহলে এমনি ওটা মুখস্থ হয়ে যাবে আশা করা যাচ্ছে। আচ্ছা, তাহলে এতদূর গেল। এরপরে পরমাণু অণু নিয়ে আলোচনা শুরু করব আমরা। আচ্ছা, তাহলে পরমাণু আর অণু নিয়ে আলোচনা শুরুতে পরমাণু অণু কি এগুলো জানতে হবে তো, তাই না? তো মৌলিক পদার্থের যে ক্ষুদ্রতম কণা সেটা পরমাণু, এটা যে জানে না সে এসএসসি কেমনে পাশ করছে এটা একটু সন্দেহের বিষয়। তো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। আর এটা কি? এটা হচ্ছে যৌগিক পদার্থের বা মৌলিক পদার্থের ক্ষুদ্রতম অংশ। তো যৌগিক বা মৌলিক পদার্থের ক্ষুদ্রতম অংশকে অণু বলে। লিখলাম না? এখন আমরা উদাহরণ না দিলে বুঝবো না অ্যাকচুয়ালি। যেমন হাইড্রোজেন একটা পরমাণু, অক্সিজেন একটা পরমাণু, ফ্লোরিন একটা পরমাণু, হাইড্রোজাইরাম একটা পরমাণু। হাইড্রোজাইরাম বা পারদ, এটা একটা পরমাণু, এর পারদ। আবার অনেকেই হয়তো বা প্যাচ মেরে দিবা। আর অণু জিনিসটা কি? ধরো যে অক্সিজেন, O2, এই অক্সিজেনের কোনো অস্তিত্ব নাই পৃথিবীতে। আমরা যে, আমি এখন ক্লাস নিচ্ছি, শ্বাস খাচ্ছি, শ্বাস নিচ্ছি আর কি, নিঃশ্বাস প্রশ্বাস চলতেছে, এই যে অক্সিজেন, এখানে কিন্তু জাস্ট ও যাচ্ছে না, O2 যাচ্ছে। অন্য গ্যাস আছে কিন্তু O2 যাচ্ছে গ্যাস হিসেবে। কার্বন ডাই অক্সাইড, দেখো একটু অণুর জিনিসটা বুঝতে হবে। এখানে বলা হয়েছে যৌগিক বা মৌলিক পদার্থের ক্ষুদ্রতম অংশ। কার্বন ডাই অক্সাইড গ্যাসের ভিতরে কি জাস্ট একটা কার্বন ডাই অক্সাইড অণু থাকবে? না, অনেকগুলো যৌগ থাকবে না কার্বন ডাই অক্সাইডের? একই যৌগ কিন্তু অনেকগুলো সংখ্যায় থাকবে। তো ওর ভিতরে একটাকে বলা হচ্ছে অণু। হ্যাঁ, আবার মৌলিক পদার্থের ভিতরে যেগুলো দ্বিপরমাণু বা ত্রিপরমাণু, সালফার তো 8 আছে, ফসফরাস তো 4 আছে, এগুলাকে কি করবা? এগুলাকে তো আমার এই যৌগের আন্ডারেই নিতে হবে। যাই হোক, তো এটা কিন্তু যৌগ হিসেবে এক্সিস্ট করতেছে, তাই না? তো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম অংশ বলা হয়েছে, তাই জন্য এটা হচ্ছে অণু। তো
তো পরমাণু আর অণুর ইংলিশটা, পরমাণু হচ্ছে অ্যাটম আর অণু হচ্ছে মলিকিউল। মলিকিউল ওকে, তাহলে মোটামুটি পরমাণু অণু সম্পর্কে পদার্থের গঠন যখন পড়া হয় পরমাণু অণু সম্পর্কে ভালো পরিমাণ আলোচনা ছিল, তাই এই পয়েন্টটা আমি অত বেশি আলোচনা ডিপলি করতেছি না। নেক্সট আমরা আয়ন নিয়ে আলোচনা করব, আমাদের মূল পড়ার দিকে আগাচ্ছি আমরা আস্তে আস্তে। আয়ন কি? আয়ন হচ্ছে, ধরো যে একটা পরমাণু তার শেষ কক্ষপথের ইলেকট্রন যে ত্যাগ করে আবার গ্রহণ করে, এটা আমরা জানি, তো রাসায়নিক বন্ধনে পড়ছি আমরা, অত বেসিক থেকেও পড়ালে হবে না, এইচএসসি স্টার্ট হচ্ছে, বুঝতে হবে ভাই। তাহলে আমরা অ্যানায়ন, ক্যাটায়ন এই জিনিসগুলো পড়ছি না, তো এটাই আয়ন। আয়নটা কি? যে কোনো একটা পরমাণু, সরি কোনো একটা মৌল বা পরমাণু যেটাই বলো না কেন, তার শেষ কক্ষপথ থেকে এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করবে বা শেষ কক্ষপথে এক বা একাধিক ইলেকট্রন নেবে, গ্রহণ করবে। এই প্রসেসটার নামই হচ্ছে মূলত কি? আয়োনাইজেশন বা আয়নে পরিণত হওয়ার প্রসেস। আয়ন দুই ধরনের হয়, একটা হচ্ছে ধনাত্মক আয়ন, বা অ্যানায়ন, আর একটা হচ্ছে ঋণাত্মক আয়ন বা ক্যাটায়ন। ও ধনাত্মক আয়নই হচ্ছে ক্যাটায়ন আর ঋণাত্মক আয়ন অ্যানায়ন। আমি এখনো গুলায় ফেলি জিনিসটা, কি জন্য যেন বলতে ভুল হয়, লিখতে গেলে ঠিকই হয়, অ্যানায়ন বা নেগেটিভ আয়ন, আর ক্যাটায়ন বা পজিটিভ আয়ন। তো দুই ধরনের আয়ন থাকলো, ভালো কথা। আমরা আয়নগুলো তো চিনি, তাই না? যেমন সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে, এইভাবে লেখার নিয়ম আমরা কেমিস্ট্রিতে এভাবে লিখি না, ওই পাশে লিখি, কিন্তু আমি এখন বোঝাচ্ছি তাই লিখতেছি। সোডিয়াম প্লাস একটা ইলেকট্রন ত্যাগ করলে তার জার্মান বৃদ্ধি পায়। আবার ম্যাগনেসিয়াম দুইটা ইলেকট্রন ত্যাগ করে Mg2+ হচ্ছে না, তাহলে এগুলো কি ধনাত্মক আয়ন হচ্ছে না? কি রে ভাই, আমি অ্যানায়নের জায়গায় ক্যাটায়নের উদাহরণ দিলাম, মাথা মুন্ড সব শেষ। ওকে, কারেকশন ওস্তাদ, আমি চিন্তা নাই, এটা হচ্ছে ক্যাটায়ন বা পজিটিভ আয়ন, আর এইটা হচ্ছে অ্যানায়ন বা নেগেটিভ আয়ন। ওকে, যাই হোক, আমরা নেগেটিভ আয়ন কেমন দেখি। ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করবে, কারণ ক্লোরিনের শেষ কক্ষপথে থাকে হচ্ছে 7টা ইলেকট্রন, একটা ইলেকট্রন আরেকটা নিয়ে সে অষ্টক পূর্ণ করে, ক্লোরিন মাইনাস। একইভাবে ফ্লোরিনও একটা ইলেকট্রন গ্রহণ করে, F-। আবার অক্সিজেন দুইটা ইলেকট্রন গ্রহণ করবে, করে O2- আয়ন তৈরি করবে। নাইট্রোজেন তিনটা ইলেকট্রন গ্রহণ করবে, করে N3- আয়ন গঠন করবে। তো এগুলো কি? এগুলো হচ্ছে আয়নের গঠন, বা আয়ন জিনিসটাই এটা, যে শেষ কক্ষপথে ইলেকট্রন যুক্ত হওয়া বা শেষ কক্ষপথ থেকে ইলেকট্রন চলে যাওয়া। ইলেকট্রন যুক্ত হবে কাদের ক্ষেত্রে? অধাতু, কারণ দেখো, অষ্টক পূর্ণ করা মানে কি? অষ্টক পূর্ণ আছে কাদের? পর্যায় সারণীর 18 নম্বর গ্রুপ না, যারা নিষ্ক্রিয় তাদেরই অষ্টক বা দ্বিত্বপূর্ণ। এখন যারা বাকিরা আছে তারা কি করতে চাইবে? কাছাকাছি যারা আছে, ওই অষ্টক পূর্ণ যারা আছে, মানে নিষ্ক্রিয় গ্যাসের লাইন, তার কাছাকাছি যারা আছে, অর্থাৎ যারা হ্যালোজেন আছে, তারপরে নিক্টোজেন পরিবার আছে, এইগুলো এরা চাইবে, কার্বন পরিবার আছে, এরা চাইবে ইলেকট্রন গ্রহণ করে, আর কয়েকটা ইলেকট্রন ওর ভিতরে অ্যাড হলেই অষ্টক পূর্ণ হয়ে যাচ্ছে, তো ও চাইবে ওই কয়েকটা ইলেকট্রন গ্রহণ করতে, মানে ওরা অধাতু। অধাতু কেন? কারণ হচ্ছে ওরা গ্রহণ করতে চাইবে, ওরা কই আছে? ওরা আছে হচ্ছে এর কাছাকাছি, পর্যায় সারণীর বামের দিকে, ডানের দিকে। তাহলে ডান পাশে যারা থাকে, তাহলে ডানে যারা থাকে তারা কি করে? ইলেকট্রন গ্রহণ করে, করে ঋণাত্মক আয়নে পরিণত হয়। তো এরা কি অধাতু না? তাহলে ঋণাত্মক আয়ন সাধারণত গঠন করে কারা? অধাতু। আর বামে থাকে কারা? ধাতু না? তাহলে অধাতুরা যদি ডানে থাকে, বামে দিকে যেমন সোডিয়াম, সোডিয়াম কি করলো? একটা ইলেকট্রন একটা ইলেকট্রন ত্যাগ করলো, করে সোডিয়াম প্লাস করলো। সোডিয়াম কি একটা ধাতু না? ম্যাগনেসিয়াম কি একটা ধাতু না? এটাই বলা হচ্ছে, আর কিচ্ছু না, ইজি ম্যান। নেক্সট আমরা
আরও কিছু বিষয় জানবো এখন আয়নের আন্ডারেই যৌগমূলক বা র্যাডিক্যালে যাওয়ার আগে আয়ন নিয়ে আরও কিছু কথা আছে, সেগুলো একটু জেনে নেই আমরা, আমাদের জন্য সুবিধা হবে। তো আমরা যে আয়নের কথা বলতেছি লিখলামও, সিএল মাইনাস, এফ মাইনাস, এগুলো লিখলাম, কিন্তু এগুলোকে তো আমার বলতে হবে, মুখে তো বলতে হবে, তাই না? তো এটা বলার একটা সুন্দর নিয়ম আছে। আমরা অনেক সময় এটাকে কি ক্লোরাইড বলি না, এটাকে সিএল মাইনাস, এটাকে কি বলি আমরা? ক্লোরাইড। কিন্তু পরীক্ষার খাতায় বেশিরভাগ বিজ্ঞানী এটাকে লিখে আসে হচ্ছে ক্লোরাইড। কাছাকাছি শোনাচ্ছে বাইরে দিই, কিন্তু ক্লোরাইড আর ক্লোরাইড তো এক জিনিস না, ওদের মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। তো ওই তফাৎটাকেই এখন আমরা ঠিক করে দিচ্ছি। তো অধাতুতে যখন এক বা একাধিক ইলেকট্রন যুক্ত হয়ে ঋণাত্মক আয়ন বা অ্যানায়ন গঠন করে, তখন অর্থাৎ অ্যানায়ন গঠনে অ্যানায়ন গঠনে অধাতুর শেষে, নামের শেষে আর কি, হ্যাঁ নামের শেষে ড উচ্চারণ হয়, বা ড উচ্চারণ হয় বা ড হয় আর কি। হ্যাঁ, এটা হচ্ছে সেই রুলসটা। কিরকম, কয়েকটা উদাহরণ দিলে বোঝা যাবে ভালো। অ্যানায়ন মানে কি? এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করবে। তো আমি অত ভাষা লিখি নাই, অল্প করে লিখছি। যেমন এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করবে, হাইড্রোজেন একটা ইলেকট্রন গ্রহণ করে এইচ মাইনাস, ফ্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে এফ মাইনাস, অক্সিজেন দুইটা ইলেকট্রন গ্রহণ করে ও টু মাইনাস। এটা কিচ্ছু না, এটা মিসাই, ভুলে দাগ উঠে গেছে, প্রতি উত্তেজনার বসে ভুল জায়গায় লিখছি। তারপরে সালফার, সালফার দিয়ে যদি বোঝাই, সালফার দুইটা ইলেকট্রন গ্রহণ করে এস টু মাইনাস। এগুলোর নাম জানতে হবে এবার। নাইট্রোজেন তিনটা ইলেকট্রন, সবগুলো 2 3 1 সবগুলো দিয়েই বোঝাই এন থ্রি মাইনাস। নাম বলিনি এখন পর্যন্ত, এটার নাম কি হবে? এই যে ড উচ্চারণ হবে লাস্টে, খালি মনে রাখি যে ড উচ্চারণ হবে। তাহলে হাইড্রাইড না, হাইড্রা ইড ড, ফ্লোরা ইড ড, এইভাবে করেই বলতে হবে, পাগলের মতো বলতে হবে। অক্সা ইড ড, ওই ড ইড কথাটা বলার সময় একটু ভালো করে বলবা, ফিলিংস নিয়ে বলবা, ইড। তারপরে সালফা ইড ড, নাইট্রা ইড ড। ঠিক আছে? তো এই যে এইভাবে করে গঠন হবে না? এই নামগুলো গঠনটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। কারণ হচ্ছে পরীক্ষায় এইচএসসিতে এই যে ইড লিখতে যাই আমি ইট লিখে থুয়ে আসলাম, ট লিখবো, জিরো দেবে ওখানে। এসএসসিতে কনসিডার করে কিছু কিছু জায়গায়, মাস্টার হয়তো খেয়ালও করে না যে সোল আমার লেখছে কিছু, নাম্বার দিয়ে দিই, কিন্তু এইচএসসিতে তা করবে না, বাস দিয়ে দেবে একদম সহজ সহজ কথায় শেষ। তুমি বাস খাও, সমস্যা নাই, আমার কোনো অসুবিধা নেই, বাস খেলে মানুষ হবা। এখন এখানে ডওয়ালা তো আমি কিছু মৌলকে চেঞ্জ করে করে দেখলাম, কিন্তু এমন কিছু আছে যৌগমূলক যাদের শেষে ড উচ্চারণ হয়, যেমন OH মাইনাস, আমি নাম পরে লিখতেছি, CN মাইনাস, তারপরে ASCN মাইনাস, তারপরে NC মাইনাস, SNC মাইনাস। 5টা লিখলাম, বেশি লিখি নাই। তো এগুলো হচ্ছে সব যৌগমূলক, একযোজী যৌগমূলক, এদের নামের শেষে ড উচ্চারণ হবে। কেমন একটু বলি, যেমন অক্সাইড, এটা হচ্ছে হাইড্রোক্সাইড, হাইড্রোক্সাইড, এগুলো আমাদের পড়া না, কিন্তু এসএসসিতেও দেখা যাবে যে বোর্ডে তো আসছে কোনো না কোনো হাইড্রোক্সাইড রিলেটেড কোনো না কোনো একটা কথা আসছেই। তো হাইড্রোক্সাইড লিখতে গিয়ে ট লিখে আসছিল, হাইড্রোক্সাইড ট বানায় দিছে ডকে, ওই কাজ করা যাবে না। তারপরে এটা কি সায়ানাইড, আমিও ক্লাস 8-এ পড়তাম সায়ানাইট, ট পড়তাম, ড লেখা থাকতো ট পড়তাম, কেন জানি ভালো লাগতো। তারপরে SCN থায়োসায়ানাইড, থায়োসায়ানাইড,
এগুলো মনে রাখার একটু বুদ্ধি শিখাই দিই, এখনই মুখস্থ করে ফেলি, পরে আর পড়া লাগবে না। এটা হচ্ছে আইসো সায়ানাইড, আর এটা হচ্ছে থায়ো আইসো সায়ানাইড। ওকে, তাহলে এই পাঁচটা এখন একটু বুঝাই যে কেমনে করে এই পাঁচটা নাম মনে রাখবো, এখনই মুখস্থ করে ফেলবো, আর পরবর্তী পড়তে আসবো না। হাইড্রোক্সাইড, এটা তো বোঝানোর কিছু নাই, কারণ হাইড্রোক্সাইড আমরা সবাই চিনি, জানি, পরিচিত, তো এটাকে বোঝানো দরকার নাই। সায়ানাইড, সিএন সায়ানাইড, এটা দিয়ে বাকি চারটা মনে রাখবো। এই যে সালফার যদি যুক্ত হয়, সালফার যুক্ত থাকলে শুরুতে থায়ো পড়তে হয়। সালফার থাকলে কোনো যৌগমূলকে তুমি সালফার দেখবা, থায়ো কথাটা পড়বা ফার্স্টে, থায়ো। আর সিএন মানে সায়ানাইড ছিল না, এই যে সায়ানাইড, থায়ো সায়ানাইড, থায়ো সায়ানাইড। এনসি, এনসি দেখো, এনসি কি, সিএন এর উল্টা না, তো আইসো থায়ো, আইসো সায়ানাইড। কেন আইসো পড়লাম বলি, আইসো মানে হচ্ছে একই, আমরা আইসোটোপ পড়ছি না, একই মৌলের ভর সংখ্যা এবং নিউট্রন সংখ্যা ভিন্ন, কিন্তু মৌলের পারমাণবিক সংখ্যা সেম বা প্রোটন সংখ্যা সেম, সেটা হচ্ছে আইসোটোপ। সো এরকমই এটা হচ্ছে আইসো, আইসো মানে একই, তার মানে সায়ানাইডের মতোই। তো এনসি আর সিএন সায়ানাইডের মতোই, কারণ গাঠনিক সংকেতের বা আণবিক সংকেতে ভিন্ন হলেও মৌল বা পদার্থ একই আছে, তো এটা আইসো সায়ানাইড আমরা বলতে পারি। আর এস, এস আছে না, এনসি মানে কি আইসোসায়ানাইড, আর এস থাকলে কি হবে সামনে উচ্চারণ, এস থাকলে থায়ো উচ্চারণ হবে না, তাহলে থায়ো যদি উচ্চারণ হয় তাহলে আমি থায়ো কথাটা লিখলাম, আর এই যে এনসি মানে আইসোসায়ানাইড, তো আইসোসায়ানাইড, থায়ো আইসোসায়ানাইড। তাহলে আমি কি কি পাইলাম, সালফার যদি সামনে থাকে, আমি এমনি সায়ানাইড পড়ছি, সিএন সায়ানাইড, কিন্তু তার আগে যদি সালফার থাকে তাহলে থায়ো কথাটা লাগাই দেবো, আর সায়ানাইড সায়ানাইডই থাকবে। আবার এনসি আমি কি পড়ছি, আইসো সায়ানাইড, আইসো মানে একই এই জন্য, কারণ এনসি সিএন ওই নাইট্রোজেন আর কার্বনই আছে ওর মধ্যে, এই জন্য আইসো সায়ানাইড। আর আমি যখন সালফার সামনে লাগাই দিচ্ছি তখন সেটা হয়ে যাচ্ছে থায়ো আইসো সায়ানাইড, কারণ সালফার থাকলে থায়ো কথাটা উচ্চারণ করতে হয়। আর ওই এনসি মানে তো আইসো সায়ানাইড, ওখানে আইসো সায়ানাইডই লিখছি। আর বারবার মূল কথা, যে জন্য লেখা ড উচ্চারণ, কারণ এখানে নীতিটাই শেখানো হচ্ছে ড এর উচ্চারণ করানো, ঠিক আছে? তো মনে রাখবা এই কয়টা, যে অ্যানায়ন, অ্যানায়ন, অ্যানায়ন থাকলে শেষে ড উচ্চারণ হবে, অর্থাৎ যারা ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হলো তাদের শেষে ড উচ্চারণ হবে। আর কোথায় ড উচ্চারণ হবে, এই যে এই কয়টা যৌগমূলকে, হাইড্রোক্সাইড, তারপরে সায়ানাইড, থায়োসায়ানাইড, আইসোসায়ানাইড, থায়োআইসোসায়ানাইড, এইগুলোতে ড উচ্চারণ হবে। ওকে, তো এতটুকু পর্যন্ত আমাদের ডান।